হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা একটু দেখে নেব। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা, ধরো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা কি বলছে, যদি একটা সিস্টেম থাকে তো সেই সিস্টেমটার উপর যদি কোনো রকমের এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে তার যে লিনিয়ার মোমেন্টাম হবে সেটা কনজার্ভ হবে বা কনস্ট্যান্ট থাকবে। তার মানে কি, ধরো এফ এক্সটার্নাল ইকুয়ালস যদি জিরো হয় তাহলে আমরা নিউটনের থার্ড ল থেকে জানি যে ফোর্সটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে এটাও কি হবে, এটাও জিরো হবে, যেহেতু ডিপি ডিটি এটা ইকুয়ালস টু হচ্ছে এফ এক্সটার্নাল। তাহলে এটা যদি জিরো, ডিপি ডিটি যদি জিরো হয় তাহলে অবভিয়াসলি পিটাকে কনস্ট্যান্ট হতে হবে, কারণ আমরা জানি যে কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ হচ্ছে জিরো হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে লিনিয়ার মোমেন্টামটা সেটা কি হবে, কনজার্ভ থাকবে। এইবার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এই একটা বল, এই একটা বল, এর মাস হচ্ছে m1, এর মাস হচ্ছে m2, এর ভেলোসিটি হচ্ছে u1, এর ভেলোসিটি হচ্ছে u2। কোনো একটা সময়ে গিয়ে এদের মধ্যে কলিউশন হয়ে গেল। কলিউশন হলে এদের মাস কি চেঞ্জ হবে? না, মাস চেঞ্জ হবে না। তাহলে মাসটা আমি ধরে নিলাম, মাস চেঞ্জ হতে পারে স্পেসিফিক কেসে, হয়তো জুড়ে গেল সেক্ষেত্রে হবে, বাট আমরা এখানে ধরে নেবো যে মাসটা হচ্ছে যে চেঞ্জ হচ্ছে না। তাহলে এইটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2। এইবার দেখো এইদিকে ভেলোসিটিটা হচ্ছে v1 ধরলাম, আর কলিশনের পরে এর ভেলোসিটি v2 ধরলাম। তাহলে আমার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে, এইটাকে যদি আমরা একটা সিস্টেম হিসাবে দেখি, এই সিস্টেমটার ওপর বাইরে থেকে অন্য কোনো ফোর্স নেই, যা কলিশন হচ্ছে সেটা নিজেদের মধ্যে হচ্ছে, এই সিস্টেমটার ওপর বাইরে থেকে কোনো রকম ফোর্স নেই। তার মানে কি এফ এক্সটার্নালটা হচ্ছে জিরো। তাহলে এফ এক্সটার্নাল যদি জিরো হয় তাহলে এর মোমেন্টামটা কি হবে, কনজার্ভ থাকবে। তার মানে পি ইনিশিয়াল ইকুয়ালস টু পি ফাইনাল আমরা বলতে পারি, মানে ইনিশিয়াল মোমেন্টাম অ্যান্ড ফাইনাল মোমেন্টাম তারা কি হবে, ইকুয়াল হবে। তাহলে এখান থেকে ইনিশিয়াল মোমেন্টাম যদি বলি তাহলে বিফোর কলিউশন টোটাল মোমেন্টাম কত ছিল, m1 মাসটার মোমেন্টাম হচ্ছে m1u1, m2 মাসটার মোমেন্টাম হচ্ছে m2u2। তাহলে এটা বিফোর কলিউশন টোটাল মোমেন্টাম। আফটার মোমেন্টাম, আফটার কলিউশন মোমেন্টাম কত হবে, m1v1 প্লাস হচ্ছে m2v2। তো যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে আমরা এটা লিখতে পারি। বুঝা গেছে? এইবার এর এক্সাম্পল কি, এর এক্সাম্পল হচ্ছে দেখো ফায়ারিং অফ বুলেট। এর এক্সাম্পল হচ্ছে ফায়ারিং অফ বুলেট। ঠিক আছে, ধরো এরকম একটা গান রয়েছে, এরকম একটা গান রয়েছে, তো সেই গান থেকে আমরা একটা বুলেটকে হচ্ছে ফায়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমে বুলেটটা ভিতরে আছে এবং গানটা রেস্ট অবস্থায় রয়েছে। তাহলে রেস্ট যদি থাকে তার মানে ভেলোসিটি জিরো, ভেলোসিটি জিরো হলে মোমেন্টাম কি হবে, জিরো। তাহলে যখন ফায়ারিং করি নাই তখন তার যে মোমেন্টাম সেটা কত হবে, জিরো। বেশ, এইবার ধরো আমি ফায়ার করে দিলাম, ফায়ার করার পরে বুলেটটা এখানে চলে এলো, বুলেটটার মাসটা আমি ধরছি স্মল এম, ভেলোসিটিটা আমি ধরছি ভি। একই সঙ্গে আমি এই যে গানটা রয়েছে, গানটার মাসটা আমি ধরে নিলাম ক্যাপিটাল এম, এবং এর যে ভেলোসিটি সেটাকে আমি ধরলাম ইউ। তাহলে আফটার ফায়ারিং টোটাল মোমেন্টাম কত হবে, মোমেন্টাম অফ দ্য গান প্লাস মোমেন্টাম অফ দ্য বুলেট। তাহলে এখান থেকে যদি আমি গানের ভেলোসিটিটা বের করতে চাই তাহলে ইউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস এইটা। তাহলে দেখো এই মাইনাস সাইনটার মানে কি বোঝাচ্ছে, ভি যেদিকে হবে মানে বুলেটটা যেদিকে যাবে গানটা ঠিক তার উল্টো দিকে যাবে। তাহলে বুলেটটা যদি এই দিকে যায় গানটা পিছনের দিকে যাবে। তাহলে একে বলা হয় রিকয়েল অফ দ্য গান। তাহলে একে বলা হয় রিকয়েল অফ দ্য গান।
এর ফলে কি হবে, বন্দুকটা পিছনের দিকে কি হবে, ধাক্কা দেবে। ঠিক আছে, বন্দুকটা এর ফলে কি হবে, পেছনের দিকে ধাক্কা দেবে। বেশ, এবার তাহলে এখানে আমরা দেখো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করে এই সিস্টেমটার ভেলোসিটিটা বা রিকয়েল অফ দা গানটা হচ্ছে বের করতে পারছি। একইভাবে আমরা এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম রকেটের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি। ঠিক আছে, রকেটের যে ফিজিক্স সেখানে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগিয়েছিলাম। এইবার এখান থেকে তোমাদের নানা রকম টাইপের নিউমেরিক্যালস আসতে পারে। তার মধ্যে আমি একটা স্ট্যান্ডার্ড নিউমেরিক্যালস দেখিয়ে দেবো, এই নিউমেরিক্যালসটা ভালো করে বুঝে নাও, তাহলে এই রিলেটেড নিউমেরিক্যালস গুলো তোমরা করতে পারবে। আর কলিউশন যেটা হবে সেইটা আমরা মানে এই জিনিসটার উপরই আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে উইথ কলিউশন। তো সেই জিনিসটা আমরা হচ্ছে যে যখন এনার্জি চ্যাপ্টার পড়বো সেখানে গিয়ে পড়বো। ঠিক আছে, এখন আমি নিউটনিয়ান মেকানিক্সে যতটুকু আছে সেইটুকু দিয়ে আমি এটাকে কমপ্লিট করব। তাহলে দেখো এখানে কি বলেছে, একটা সেল আছে যেটার মাস হচ্ছে 6 কেজি, যেটা প্রথমে রেস্টে আছে, তারপর সেটা 3টে পার্টে ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা ছিল যেটা 6 কেজি, সেটা 3টে পার্টে ডিভাইড হয়ে গেছে। তাহলে ইকুয়াল মাস বলেছে, 3 ইকুয়াল ফ্র্যাগমেন্টস। তাহলে এটা 2 কেজি, এটা 2 কেজি, এটা 2 কেজি। এরপর কি বলেছে, দুটো ফ্র্যাগমেন্টস কি হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার যদি হয়, তাহলে একটা যদি এই দিকে যায়, তাহলে অবভিয়াসলি একটা এই দিকে যাবে, তাই তো? বেশ, তাহলে এই দিকেরটা আমি ধরলাম 9 মিটার পার সেকেন্ড, আর এই দিকেরটা আমি ধরছি 12 মিটার পার সেকেন্ড। তাহলে বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ দ্য থার্ড ফ্র্যাগমেন্টস। আচ্ছা, তাহলে আমি এখানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে দেখো আমি এই দিকটাকে ধরছি এক্স অ্যাক্সিস, এই দিকটাকে আমি ধরছি ওয়াই অ্যাক্সিস। তাহলে বিফোর এক্সপ্লোশন, যখন এক্সপ্লোশন হয়নি তখন টোটাল মোমেন্টাম কত, রেস্টে আছে, তার মানে স্পিড জিরো বা ভেলোসিটি জিরো। ভেলোসিটি জিরো মানেই টোটাল মোমেন্টাম হচ্ছে জিরো। তারপরে যখন তোমার এক্সপ্লোশন হয়ে গেল, তারপরে এই মাসটা আমি 2 কেজি, এটাও 2 কেজি, দুটোই সেম সেম। 2 কেজিটা এইদিকে মুভ করছে উইথ স্পিড 12। তাহলে এর মোমেন্টাম কত হবে, মাস ইনটু ভেলোসিটি কোন দিকে হচ্ছে, অ্যালং আই ক্যাপ, প্লাস এইটার কত হবে 9 × 2 মানে 18, 9 9 × 2 তার মানে 18 জে ক্যাপ, আর এটা হচ্ছে 24 আই ক্যাপ। বেশ, তাহলে এই পার্টিকেলটা বেরিয়ে গেল। থার্ড পার্টিকেলটা আমরা জানি না, থার্ড পার্টিকেলটার মাসটা হচ্ছে 2, মাসটা আমি জানি বাট ভেলোসিটিটা আমি জানি না। তাহলে ভেলোসিটিটা ধরলাম ভি, তাহলে ভি ভেক্টরটা কত হবে, ভি ভেক্টরটা হবে 24 আই ক্যাপ প্লাস, সরি এটা এদিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস হয়ে যাবে পুরোটা। তাহলে -24 আই ক্যাপ প্লাস 18 জে ক্যাপ বাই হচ্ছে আমার 2, তার মানে -12 আই ক্যাপ -9 জে ক্যাপ। তার মানে যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে দেখো এটা মাইনাস কোঅর্ডিনেট, তার মানে এই দিকটা হচ্ছে আমার মাইনাস আই ক্যাপ, আর এই দিকটা হচ্ছে আমার মাইনাস জে ক্যাপ, তাই তো, মাইনাস জে ক্যাপ। বেশ, এবার এর ম্যাগনিটিউড বার করতে বলেছে। ম্যাগনিটিউড বের করা ভেরি সহজ, √ওভার 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার মানে 144 প্লাস হচ্ছে 81, তার মানে তোমার বেরোবে 522, তার মানে 15। তাহলে ভেলোসিটির ভ্যালুটা আমার হবে 15 মিটার পার সেকেন্ড। তাহলে থার্ড যে পার্টিকেলটা হবে তার ভেলোসিটির ভ্যালুটা হবে 15 মিটার পার সেকেন্ড। আর ডিরেকশনটা কি হবে, দেখো ডিরেকশনটা হবে, ডিরেকশনটা আমরা বের করি tan থিটা ইকুয়ালস টু ওয়াই কম্পোনেন্ট বাই এক্স কম্পোনেন্ট। তাহলে ওয়াই কম্পোনেন্টটা আমার এখানে কত আছে, -9,
এক্স কম্পোনেন্টটা কত আছে -12। বেশ, তাহলে এখান থেকে যদি আমি থিটা বের করি তাহলে থিটাটা আমার হবে ট্যান ইনভার্স মাইনাস মাইনাস কেটে দাও, এটা কেটে গেল, তাহলে 3/4, তার মানে 3/4। আচ্ছা, এবার দেখো ভেরি ইন্টারেস্টিং জিনিস, তাহলে এই যে 3/4 হলো, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কার সঙ্গে হবে, এইটাই হচ্ছে এখন আমার প্রশ্ন। ঠিক আছে, তাহলে দেখো এটা এই কোঅর্ডিনেটে পড়বে সেটা তো বুঝতে পারছো, যেহেতু এটা -12 i ক্যাপ আছে আর -9 j ক্যাপ আছে, তাহলে এটা এরকম কোনো একটা জায়গায় পড়বে, মানে থার্ড কোঅর্ডিনেটে পড়বে, সেটা আমরা কোয়াড্রেন্টে পড়বে, থার্ড কোয়াড্রেন্টে পড়বে। থার্ড কোয়াড্রেন্টে যদি পড়ে তাহলে এই দিকে হবে। আচ্ছা, আর এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা হবে এই যে নেগেটিভ এক্স অ্যাক্সিস আছে তার সঙ্গে, নেগেটিভ এক্স অ্যাক্সিস যে আছে তার সঙ্গে। তাহলে আমার যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে বলি তাহলে অ্যাঙ্গেলটা কিন্তু 180 প্লাস করে লিখতে হবে, কেননা এইখান থেকে এটা 180 আর তার সঙ্গে তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি বলি তাহলে 180 ডিগ্রি প্লাস হচ্ছে ট্যান ইনভার্স এটা 3 ঠিক করে, যেটা 3/3 টু, হ্যাঁ ট্যান ইনভার্স 3/4, এটা হবে অ্যান্সার উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। বুঝা গেছে? আর যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে লেখো তাহলে ডাইরেক্ট এই অ্যান্সারটা লিখলেই হবে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। নাও নেক্সট আমরা পড়ব ফ্রেম। দেখো নিউটনিয়ান মেকানিক্স যেটা রয়েছে সেখানে দু রকমের ফ্রেম আমরা পড়ব, একটাকে আমরা বলি ইনার্সিয়াল ফ্রেম আর একটাকে আমরা বলি নন ইনার্সিয়াল ফ্রেম। বাংলা মিডিয়ামে যারা পড়ছো তাদের জন্য ইনার্সিয়াল ফ্রেম মানে হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আর নন ইনার্সিয়াল ফ্রেম মানে হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে ইনার্সিয়াল ফ্রেম মানে হচ্ছে যে ফ্রেমের কোনো অ্যাক্সিলারেশন থাকে না, আর নন ইনার্সিয়াল ফ্রেম মানে যে ফ্রেম অফ রেফারেন্সের অ্যাক্সিলারেশন থাকবে। তাহলে অ্যাক্সিলারেশন যদি না থাকে তার মানে দুটো কন্ডিশন হতে পারে, হয় সেই ফ্রেমটা রেস্টে আছে অথবা সেই ফ্রেমটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে নিউটনের যে লস গুলো তুমি পড়ে এলে, নিউটন মেকানিক্সের যে 3টে ল পড়ে এলে, এই সমস্ত ল গুলো ইনার্সিয়াল ফ্রেমের জন্য ভ্যালিড হয়, নন ইনার্সিয়াল ফ্রেমের জন্য ভ্যালিড হবে না। আচ্ছা, যদি কোনো ফ্রেম অ্যাক্সেলারেটেড হয় তাহলে মনে রাখতে হবে যে সেই ফ্রেমে একটা সিউডো ফোর্স কাজ করবে, সিউডো ফোর্স কাজ করবে, তার মানে এটা কিন্তু রিয়েল ফোর্স নয়। একজন অবজারভার যদি ধরো এরকম একটা বাস রয়েছে, ঠিক আছে, এই বাসটা সামনের দিকে অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে, তাহলে ধরো এখানে একজনা বসে আছে, এইখানে একজনা বসে আছে, তাহলে যখন একে দেখবে তখন কি হবে, রেস্টে দেখবে, তাই তো যখন একে দেখবে তখন তো রেস্টে দেখবে। আচ্ছা, বা ধরো এটার আর একটা ভালো এক্সাম্পল আছে, যেটা আমরা ধরো নাগরদোলা, ঠিক আছে, নাগরদোলায় এইখানে একজন আছে আর এইখানে একজন আছে, ঠিক আছে, তাহলে যদি এইখানে বসে তুমি কে দেখো তাহলে কি হবে, এর পজিশনটা কখনোই চেঞ্জ হবে না, এটা ধরো এরকম করে ঘুরছে, ঠিক আছে, এরকম করে যদি ঘুরে উইথ ইউনিফর্ম স্পিড, তাহলে আর বি সব সময় একে অন্যকে কি করবে, মুখোমুখি দেখবে এরকম, ঠিক আছে। তার মানে এই যে অবজারভার, যে অবজারভারটা তোমার যে ফ্রেম অফ রেফারেন্স রয়েছে তার ভিতরে আছে, তার রেসপেক্টে এর উপর একটা ফোর্স কাজ করবে বাইরের দিকে, ঠিক আছে, সেইটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স।
এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে সিউডো ফোর্স, কেননা এইটা হচ্ছে একমাত্র এই যে ফ্রেম অফ রেফারেন্সে যে অবজারভার আছে তার জন্য এই ফোর্সটা অ্যারাইজ করবে, ঠিক আছে। কিন্তু কোনো পার্সন যদি বাইরে থাকে, মানে সে ইনার্সিয়াল ফ্রেমে চলে এসছে, তার জন্য কিন্তু সিউডো ফোর্সের কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে। এবার দেখো এখান থেকে একটা কনসেপচুয়াল কোশ্চেন আছে, মানে এখান থেকে একটা ইলাস্ট্রেশন আছে, খুব কমন একটা ইলাস্ট্রেশন যেটা পরীক্ষায় সাধারণত আসছে। সেটা কিরকম, আচ্ছা ধরো এই একটা কার রয়েছে, ঠিক আছে। এই কারটা সামনের দিকে মুভ করছে উইথ অ্যাক্সেলারেশন এ। এইবার এইখানে একটা পেন্ডুলাম ঝুলানো আছে। আমরা যদি প্র্যাকটিক্যালি জিনিসটাকে ভাবি, তাহলে দেখবে পেন্ডুলামটা পিছনের দিকে এরকম করে পিছিয়ে যাবে। কেন পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে? তাহলে এটা অ্যাক্সেলারেটেড ফ্রেম, তাহলে ঠিক তার উল্টো দিকে, যেদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে ঠিক তার উল্টো দিকে কি হবে, একটা ফোর্স কাজ করবে, সেইটাকেই আমরা এখানে বলছি সিউডো ফোর্স। তাহলে সেই ফোর্সটার ভ্যালু হবে মাস ইনটু অ্যাক্সেলারেশন, আর ডিরেকশনটা যেহেতু অপোজিট হচ্ছে তাহলে সামনে একটা জাস্ট মাইনাস লাগিয়ে দেবো। ক্লিয়ার? বেশ, এইবার দেখো এই জিনিসটাকে, এই যে ববটা রয়েছে এই ববটার মাস যদি আমি এম বলি, তাহলে নিচের দিকে আমার কাজ করবে ওয়েট, নিচের দিকে আমার কাজ করবে ওয়েট। আর এই যে থ্রেডটা রয়েছে এই থ্রেডের টেনশনকে যদি আমি টি বলি, আর এই অ্যাঙ্গেলটা আমি বলে দিলাম থিটা অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল। তাহলে এটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, একটা এই দিক বরাবর, একটা হচ্ছে এই দিক বরাবর। এইবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা, দুটো প্যারালাল লাইন তাকে এরকম করে ইন্টারসেক্ট করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় উল্টো দিকের অ্যাঙ্গেলটাও থিটা হয়। বেশ, তাহলে এই দিকের কম্পোনেন্টটা কত হবে, এই দিকের কম্পোনেন্টটা হবে টি কস থিটা, এই দিকের কম্পোনেন্টটা কত হবে, এই দিকের কম্পোনেন্টটা হবে টি সাইন থিটা। তাহলে টি কস থিটা এটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে টি কস থিটাটা, আচ্ছা ইকুইলিব্রিয়াম মানে কি, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে তার উপর রেজাল্ট্যান্ট ফোর্সটা হচ্ছে জিরো। কোনো জিনিস যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তার উপর রেজাল্ট্যান্ট ফোর্সটা জিরো, মানে সেই অবজেক্টটার উপর যতগুলো ফোর্স, ধরো একটা একটা পার্টিকেল রয়েছে এরকম, এর উপর F1, এর উপর F2, এর উপর F3, এর উপর F4, এরকম করে চারটে ফোর্স কাজ করছে, এইটা এই জায়গা থেকে মুভ করছে না, ঠিক আছে, বা ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে এটাকে আমরা বলি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়াম যদি করি তাহলে কি হবে, এই যে চারটে ফোর্স আছে এদের যদি তুমি ভেক্টর সাম করো তাহলে সেটা জিরো দেবে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা নতুন জানতে পারলাম যে ইকুইলিব্রিয়াম যদি থাকে, ইকুইলিব্রিয়াম যদি থাকে তাহলে তার উপর রেজাল্ট্যান্ট ফোর্স যেটা, সেইটার সাম মানে সবগুলোর অ্যাড কি হবে, জিরো হবে। এবার ইকুইলিব্রিয়াম দু রকমের হতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে অবজেক্টটা রেস্টে আছে, আর একটা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে বডিটা মুভ করছে বাট তার ভেলোসিটিটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট হলে অ্যাক্সেলারেশন থাকবে না, আর অ্যাক্সেলারেশন না থাকা মানেই তার উপর রেজাল্ট্যান্ট ফোর্সটা হচ্ছে জিরো। বেশ, এবার দেখো এইখানে যদি আমরা ববটাকে যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফলো করে তাহলে আমরা বলতে পারি যে এই কম্পোনেন্টটাকে এ ক্যান্সেল করবে, এই কম্পোনেন্টটাকে এ ক্যান্সেল করবে, তাহলে আমি বলতে পারি টি কস থিটা ইকুয়ালস টু এমজি। একইভাবে এই দিকের যে কম্পোনেন্টটা আছে সেইটা সমান কি হবে, সেইটা সমান হবে আমার মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। বেশ, তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম, এটাকে আমি 2 নম্বর দিলাম, তাহলে 2/1 যদি আমি করে দিই তাহলে টি টি ক্যান্সেল হয়ে যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা এ বাই জি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে উইথ ভার্টিক্যাল, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হবে ট্যান ইনভার্স এ বাই জি। তার মানে ধরো একটা কার হচ্ছে যে
12 না, ধরো সাপোজ 10 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন নিয়ে এদিকে চললো, তাহলে ভার্টিক্যালের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে? তাহলে থিটা ইকুয়ালস তোমার কি ট্যান ইনভার্স অ্যাক্সেলারেশনের ভ্যালু 10, জি এর ভ্যালুটা আমরা 10 ধরে নিলাম, তাহলে ট্যান ইনভার্স 1, তার মানে কত? থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে এই যে পেন্ডুলামটা ঝুলে আছে, এই পেন্ডুলামটা এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঝুলে থাকবে। বোঝা 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 গেছে? নেক্সট আমরা কি করব, এখান থেকে টেনশনের ভ্যালুটাও বের করব। টেনশনের ভ্যালুটা যদি আমরা বার করি তাহলে কি হবে, 1 নম্বর ইকুয়েশনটাকে আর 2 নম্বর ইকুয়েশনটাকে স্কোয়ার করে অ্যাড করে দাও, তাহলে টি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এম স্কোয়ার জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে এইটা 1, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু কি হয়ে যাবে, এম রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ব্যাস, তোমার এ যদি বলা থাকে, ববের মাস যদি বলা থাকে, তাহলে সেখান থেকে তুমি টেনশন হচ্ছে ইজিলি বের করে ফেলতে পারবে। আচ্ছা, তাহলে আজকে তোমাদের এতটা পর্যন্ত এই কনসেপ্টটা পুরো এই টপিক যেটা ছিল সেটা পুরো ক্লিয়ার হয়ে গেল। এর পরের দিন আমরা ফ্রিকশনের যে পার্টটা আছে ওই পার্টটাতে যাব।